সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রীরা, তোমাদেরকে বাংলা ব্যাকরণ ক্লাসে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। এর আগের দিনকে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, এই টপিকটা নিয়ে। তো সেখানে ধ্বনি পরিবর্তনের কারণ এবং ধ্বনি পরিবর্তনের যে বিভিন্ন রীতিগুলো, সেগুলো কিছুটা আলোচনা করেছি। কিছুটা অংশ তার থেকে ধ্বনি পরিবর্তনের রীতির থেকে একটা টপিক আলোচনা হয়েছে, একটা রীতি আলোচনা করেছি, সেটা হচ্ছে ধন্যাবন, এটা আলোচনা করেছিলাম। আজকে চলে যাব পরবর্তী অংশ, ধ্বনির লোপ বা ধ্বনি লোপ, এই অংশটা আলোচনা করবো তোমাদের সাথে। দেখো, ধ্বনি লোপ। প্রথমেই আমরা দেখব ধ্বনি লোপ কাকে বলে। না, ধ্বনির লোপ হচ্ছে ধ্বনি লোপ, তাই তো? ধ্বনির লোপ কখনো কি হয়, কখনো কখনো আদি স্বরে কিংবা মধ্যস্বর কিংবা অন্তঃস্বরে শ্বাসাঘাত পড়ার কারণে, আবার কখনো দ্রুত উচ্চারণের কারণে কি হয়, কিছু কিছু সময় ধ্বনি লুপ্ত হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে ধ্বনি লোপ। আবারও বলছি, দেখো, কখনো আদি অক্ষরে, কখনো মধ্য অক্ষরে বা শেষের অক্ষরে শ্বাসাঘাত পড়ার কারণে কি হয় না, ধ্বনি অনেক সময় লুপ্ত হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে ধ্বনি লোপ। আর এই ধ্বনি লোপটা কোন কোন ভাবে হয় দেখো না, এক হচ্ছে স্বরধ্বনি লুপ্ত হতে পারে, আবার কখনো ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হতে পারে। ধ্বনি লোপ হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে স্বরধ্বনি লোপ আর ব্যঞ্জন ধ্বনি। দেখো, স্বরধ্বনি লোপ আর ব্যঞ্জন ধ্বনি লোপ। দেখো, স্বরধ্বনি লোপ আর ব্যঞ্জন ধ্বনি লোপ দুটো ভাবে হতে পারে। কখনো কখনো স্বরধ্বনি লুপ্ত হতে পারে, আবার কখনো ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হতে পারে। তাহলে এবার আমরা যাই, প্রথম যেটা লিখেছি দেখো, স্বরধ্বনি লোপ। তাহলে স্বরধ্বনি লোপ কাকে বলছে না, স্বরধ্বনির লোপকেই বলা হয় স্বরধ্বনি লোপ। অর্থাৎ স্বরধ্বনি যখন শব্দের মধ্যে, শব্দের আদিতে, মধ্যে বা শেষের স্বরধ্বনি যখন লুপ্ত হয়, তাকে বলছে স্বরধ্বনি লোপ। কি হয় না, দেখো, এটা কেন হয় না, শব্দের আদিতে, মধ্যে বা শেষে কি না, উচ্চারণে কখনো দ্রুততা, কখনো উচ্চারণের দ্রুততার ফলে, আবার কখনো কখনো উচ্চারণের সুবিধার জন্য, আবার কখনো শ্বাসাঘাতের কারণে শব্দের আদিতে, মধ্যে বা শেষে স্বরধ্বনি লুপ্ত হলে তাকে বলছে স্বরধ্বনি লোপ। আর এই স্বরধ্বনি লোপকে আবার এই যে শ্বাসাঘাত করছে তার কারণে যে ভাগ করা আছে, তাহলে এই স্বরধ্বনি লোপটাকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করছি। শ্বাসাঘাতটা পড়ার রীতি অনুসারে দেখো, স্বরধ্বনি লোপ, অর্থাৎ এই স্বরধ্বনি লোপটা তিনটে শ্রেণীতে ভাগ হচ্ছে। কি কি না, আদি স্বর লোপ, মধ্যস্বর লোপ আর অন্তঃস্বর লোপ। তাহলে দেখো, এর হচ্ছে তিনটে প্রকার। দেখো, আদি স্বর লোপ, আর মধ্যস্বর লোপ, আর কি অন্তঃস্বর লোপ।
শব্দের প্রথমে কোনো স্বরধ্বনি লুপ্ত হলে তাকে বলা হবে আদি স্বরলোপ। আবারও বলছি দেখো, শব্দের মধ্যবর্তী কোনো অক্ষরে শাসাঘাত করার ফলে আদি স্বরধ্বনিটি কি হয় না একেবারে ক্ষীণ উচ্চারিত হতে 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 সেটা কি হয়, লুপ্ত হয়ে যায়। তাহলে এই প্রবণতাটাকে বলা হবে আদি স্বরলোপ। যেমন এই আদি স্বরলোপ এর একটা উদাহরণ দেখো, অলাবু থেকে কি হচ্ছে দেখো, লাউ আসছে দেখো, অলাবু থেকে আসতে হবে লাবু থেকে হবে লাউ। তাহলে এটা আমরা লিখে দিতে পারি, দেখো অলাবু অলাবু থেকে হচ্ছে লাবু থেকে লাউ। ঠিক আছে, দেখো তাহলে এই অ স্বরটা কি হলো, লুপ্ত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আদি স্বরলোপ। এরপরে আমরা যাব মধ্য স্বরলোপ। কাকে বলছে? মধ্য স্বরলোপে শব্দের প্রথমে শাসাঘাত করার ফলে, শাসাঘাত যদি পড়ে শব্দের মধ্যে, তাহলে কি হয়, এই শব্দের শুরুতে, তাহলে হবে শব্দের মধ্যবর্তী কোনো স্বর লুপ্ত হয়ে যাবে। আবারও দেখো বলছি, মধ্য স্বরলোপ কাকে বলে না, শব্দের আদিতে যদি শাসাঘাত করে তাহলে শব্দের মধ্যবর্তী কোনো স্বর লুপ্ত হয়ে গেলে সেই প্রবণতাকে বলা হয় কি না মধ্য স্বরলোপ। এই মধ্য স্বরলোপের একটা উদাহরণ দেখো, মধ্য স্বরলোপ যেমন জানালা থেকে কি হচ্ছে, জানলা। দেখো নাই না অর্থাৎ দন্ত নয় বসন্ত যুক্ত আ, এই যে আ, এখানে দেখো আটা লুপ্ত হয়ে যাচ্ছে। বুঝা গেল? শব্দের প্রথমে যা, না লা থেকে জানলা, জানালা থেকে জানলা, অর্থাৎ শব্দের আদিতে শাসাঘাত করার ফলে মধ্যবর্তী স্বর লুপ্ত হচ্ছে, একে বলা হবে মধ্য স্বরলোপ। এরপর যাব অন্তঃস্বরলোপ। তাহলে অন্তঃস্বরলোপ কাকে বলা হয় না, শব্দের আদিতে এবং মধ্যে যে শাসাঘাত পড়ার যে প্রবণতা, এর ফলে কি হয় না শব্দের শেষের যে স্বরধ্বনি সেটা অনেক সময় লুপ্ত হয়ে যায়, একে বলা হবে অন্তঃস্বরলোপ। উচ্চারণের যে স্বাভাবিক নিয়ম সেটাই হচ্ছে শব্দের আদিতে এবং মধ্যে তাতে শাসাঘাত করলে কি হয় না শব্দের শেষে অন্তে যে স্বরধ্বনিটা থাকে সেটা অনেক সময় লুপ্ত হয়ে যায়, এর ফলে একে বলা হবে অন্তঃস্বরলোপ। যেমন ধরো মনুষ্য থেকে কি হচ্ছে, মানুষ, মনুষ্য থেকে মানুষ। আবার দেখো সন্ধ্যা থেকে হচ্ছে সন্ধ্যা থেকে সাঁঝ। তাহলে কি দেখো অন্ত যে স্বরটা ছিল সেটা লুপ্ত হয়ে যাচ্ছে। দেখো সন্ধ্যা থেকে হচ্ছে সাঁঝ। এটা দেখো শব্দের শুরুতে বা মধ্যে শাসাঘাত করার ফলে শব্দের শেষের যে স্বরধ্বনি সেটা লুপ্ত হয়ে যাচ্ছে। সন্ধ্যা থেকে সাঁঝ, শব্দের শেষের যে স্বরধ্বনিটা সেটা লুপ্ত হয়ে যাচ্ছে, একেই বলা হবে অন্তঃস্বরলোপ। এরপরে যাব ব্যঞ্জন লোপ। এটা হচ্ছে স্বরধ্বনি লোপের পরপর যে শ্রেণী বিভাগগুলো সেটা দেখলাম। এরপর চলে যাব ব্যঞ্জন ধ্বনি লোপ বা ব্যঞ্জন লোপ যাকে বলছি। দেখো উচ্চারণের সুবিধার জন্য কিংবা শাসাঘাতের ফলে শব্দের মধ্যবর্তী কোনো ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়ে গেলে তাকেই বলা হবে ব্যঞ্জন ধ্বনি লোপ। উচ্চারণের সুবিধার জন্য কিংবা শাসাঘাত করার কারণে যদি শব্দের মধ্যবর্তী কোনো ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়ে যায় তখন সেই যে ধ্বনি পরিবর্তনের যে রীতিটা সেটাকেই বলা হবে ব্যঞ্জন ধ্বনি লোপ। এই ব্যঞ্জন ধ্বনি লোপটা দেখো, এর ভাগ দেখো একটা সমাক্ষর লোপ। ব্যঞ্জন ধ্বনি লোপের একটা ভাগ দেখলাম সমাক্ষর লোপ। সমাক্ষর লোপটা কি না কোনো শব্দের মধ্যে
সেটা লুপ্ত হয়ে যায়। কোনো কোনো সময় এক বা একাধিক ধ্বনি লোপ পায়, একেই বলা হবে সমাক্ষর লোপ। যেমন ধরো সমাক্ষর লোপটা দেখো, ব্যঞ্জন ধ্বনি লোপে তাহলে কি হচ্ছে দেখো, মেজো দিদি, মেজো দিদি, এর থেকে হচ্ছে মেজ দিদি। ঠিক আছে, মেজো দিদি থেকে কি হচ্ছে মেজ দিদি। আবার বড় দিদি থেকে কি হবে বড়দি হতে পারে। পটল লতা থেকে হবে পলতা। দেখো দুটো সমধ্বনি পাশাপাশি রয়েছে, সেক্ষেত্রে কি হয় না উচ্চারণের সুবিধার জন্য বা শ্বাসাঘাত করার ফলে এক বা একাধিক ধ্বনি লুপ্ত হয়ে যায়, এটাকে বলা হচ্ছে সমাক্ষর। তাহলে মেজো দিদি থেকে মেজ দিদি, দি দেখো পরপর সমধ্বনি রয়েছে, তাহলে একটা লুপ্ত হয়ে গেল মেজ দি। এই গেল ব্যঞ্জন ধ্বনি লোপ। এরপরে আমরা আলোচনায় যাব ধ্বনির স্থানান্তর। এর পরবর্তী যে রীতি, ধ্বনি লোপ দেখলাম, এরপরে যাব ধ্বনির স্থানান্তর। ধ্বনির স্থানান্তর, শব্দের মধ্যে বিভিন্ন ধ্বনি নিজেদের মধ্যে কি করে না নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাহলে একেই বলা হচ্ছে ধ্বনির স্থানান্তর। শব্দের মধ্যে বিভিন্ন ধ্বনি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, একেই বলা হবে ধ্বনির স্থানান্তর। ধ্বনির এই স্থানান্তর যে হচ্ছে এটা বিভিন্ন ভাবে হয়ে থাকে। তাই দেখো প্রথমে আমরা যাব ধ্বনির স্থানান্তরে, 1 নম্বর হচ্ছে অপিনিহিতি। এই রীতিটা আমরা দেখব। দেখো অপিনিহিতি, এটাতে আমরা দেখব কাকে বলছে অপিনিহিতি না শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হ্রস্বই বা হ্রস্বকার, একে ওই ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারিত হয়, এই যে রীতিটা এটাকেই বলা হচ্ছে অপিনিহিতি। আবারও একবার বলছি, দেখো শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত যে হ্রস্বইকার বা হ্রস্বকার, তাকে সেই ব্যঞ্জন ধ্বনির ঠিক পূর্বেই উচ্চারণ করার যে রীতি, তাকে বলছে অপিনিহিতি। যেমন ধরো রাতি থেকে রাইট। ঠিক আছে, দেখো এটাকে আমরা যখন গল্প বিশ্লেষণ করবো, তি কি করে হবে, তয়ে বসন্ত যুক্ত হ্রস্বই।
দেখলাম। আবার আছে জফলা অপনীতি, যেমন কাব্য, এতে কি হচ্ছে ঠিক আছে, এটা দেখো এটা হচ্ছে জফলাকারের অপনীতি, জফলার অপনীতি। কাব্য সত্য থেকে সৈত। আবার আছে কয় মধ্যনস্য বা বর্গীয় জয়নীয় এর অপনীতি। এরপরে দেখো এই ধ্বনি স্থানান্তরের আরেকটা ভাগ কি, ধ্বনি বিপর্যয়। এটা আমরা দেখবো, দেখো ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় শব্দের মধ্যে অবস্থিত দুটি ধ্বনির স্থান পরিবর্তন করছে ধ্বনি বিপর্যয়। শব্দের মধ্যে অবস্থিত দুটি ধ্বনির স্থান পরিবর্তনকে বলা হয় ধ্বনির বিপর্যয়। দেখো এটা কি কি কারণে, না অতিরিক্ত দ্রুত উচ্চারণ করার যে প্রবণতা, অতিরিক্ত দ্রুত উচ্চারণের ফলে কি হয় না, তার ফলেই সাধারণত এই ধ্বনি বিপর্যয়টা হয় দ্রুত উচ্চারণের ফলে। পাশাপাশি অবস্থিত দুটো ব্যঞ্জন ধ্বনি, তারা কি হচ্ছে না নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করছে, এটাকেই আমরা বলছি ধ্বনির বিপর্যয়। যেমন ধরো পিশাচ, দেখে কি হচ্ছে পিশাচ। দেখো এই তালব্য চ পাশাপাশি অবস্থিত দুটো ব্যঞ্জন ধ্বনি কি হয় না উচ্চারণের দ্রুততার ফলে নিজেদের মধ্যে কি করছে স্থান পরিবর্তন করে ফেলবে, এটাকে আমরা বলবো ধ্বনির বিপর্যয়। পিশাচ থেকে পিচাস। আবার ধরো বাতাসা, থেকে কি হচ্ছে বাসাত। ঠিক আছে, উচ্চারণের দ্রুততার ফলে এই ধরনের ধ্বনির স্থান পরিবর্তন হয়, একে বলা হবে ধ্বনির বিপর্যয়। তাহলে তোমরা খুব ভালো করে দেখে নেবে আজকে হলো ধ্বনি লোপ আর ধ্বনির স্থানান্তর। তাহলে ধ্বনি লোপ এবং ধ্বনির স্থানান্তর এবং তার বিভিন্ন যে শ্রেণী বিভাগগুলো সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। খুব ভালো করে বাড়িতে সবাই তৈরি হবে, পরবর্তী অংশ আবার পরের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।